প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা, সংকট মোকাবেলায় জাতীয় ঐক্যের ডাক। ইরাকের বসরা বন্দরে জলসীমায় মার্কিন তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলা, প্রাণ হারালেন ভারতীয় ক্রু। নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার অভিযান। ইসরায়েলের রাতভর লেবানন ইরানের যৌথ মিসাইল হামলা, উত্তেজনার মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব তেহরানের, মুখ খুলেননি ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ কোরিয়া থেকে মধ্যপ্রাচ্য নেওয়া হচ্ছে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, কোরীয় উপদ্বীপে নিরাপত্তা নিয়ে শঙ্কা, সুযোগ নিতে পারে উত্তর কোরিয়া। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে জাতীয় সংসদের শোক প্রস্তাব, শোকসুপ্ত পরিবারের প্রতি আন্তরিক সহমর্মিতা প্রকাশ সংসদ সদস্যদের। ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। বৃহস্পতিবার তার রেকর্ড করা ভাষণটি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়। এর আগে গত রোববার তিনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন। ভাষণে তিনি যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান তার প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বে বিশ্বাস করে এবং তার লক্ষ্যবস্তু কেবল মার্কিন সামরিক ঘাঁটিগুলো। এসব হামলা ভবিষ্যতেও বজায় থাকবে। মধ্যপ্রাচ্যের অবস্থিত সব মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়ে মোস্তফা খামেনি বলেন, এই অঞ্চলের সব মার্কিন ঘাঁটি এখনই বন্ধ করতে হবে, অন্যথায় সেগুলোতে হামলা চালানো হবে। বর্তমান সংকট মোকাবেলায় জাতীয় ঐক্যর ডাক দিয়ে মোস্তফা খামেনি বলেন, শত্রুদের উপর চাপ সৃষ্টি করতে হরমুজ প্রণালী বন্ধ থাকবে। তিনি আরো বলেন, আমরা আমাদের শহীদদের রক্তের বদলা নেব। সম্প্রতি ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয়েছে অঞ্চলের বেশ কিছু দেশ। তবে তেহরানের দাবি, তারা কেবল মার্কিন সামরিক সম্পদকে লক্ষ্য করে এসব হামলা চালিয়েছে। সামরিক বাহিনীকে বিশেষ ধন্যবাদ জানিয়ে ইরানের নতুন সর্বোচ্চ নেতা বলেন, আমি সেই সাহসী যোদ্ধাদের ধন্যবাদ জানাতে চাই, তারা এই কঠিন সময় দুর্দান্ত কাজ করছেন। তিনি আরো বলেন, ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা এবং ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো ইরানকে সাহায্য করতে চায়, তারা তাদের দায়িত্ব পালন করবে। দেশবাসীর জন্য কিছু জনকল্যাণমূলক ঘোষণাও দিয়েছেন মোস্তফা খামেনি। তিনি জানান, যুদ্ধে আহতদের সরকারিভাবে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে। বর্তমান পরিস্থিতিতে যারা ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন তাদের আর্থিক ক্ষতিপূরণ প্রদানের মাধ্যমে পরিস্থিতি মোকাবেলা করা হবে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুদ্ধ বন্ধের বিষয়ে শর্ত সাপেক্ষে রাজি হওয়ার ইঙ্গিত দিয়েছে মাসুদ পেজিশকিয়ানের নেতৃত্বাধীন ইরান। দেশটির প্রেসিডেন্ট জানিয়েছেন, স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে আন্তর্জাতিক মহলকে কিছু নির্দিষ্ট শর্ত মানতে হবে। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে আলোচনার সময় ইরানের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। তার মতে, বর্তমান সংঘাতের জন্য দায়ী জায়নিস্ট শাসন গোষ্ঠী ও যুক্তরাষ্ট্র। ইরানের প্রেসিডেন্ট বলেন, তেহরান অঞ্চলটিতে শান্তি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ, তবে যুদ্ধ বন্ধের জন্য ভবিষ্যতে আগ্রাসন ঠেকাতে আন্তর্জাতিক নিশ্চয়তা অত্যন্ত জরুরি। এই যুদ্ধ বন্ধ করতে ইরানের দেওয়া শর্তগুলি হল: ১. আন্তর্জাতিক পরিমণ্ডলে ইরানের বৈধ অধিকার স্বীকৃতি দিতে হবে। ২. সাম্প্রতিক হামলায় ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে। আর ৩ হল ভবিষ্যতে ইরানের উপর আর কোনো হামলা না হওয়ার বিষয়ে শক্তিশালী আন্তর্জাতিক গ্যারান্টি দিতে হবে। এদিকে পরিস্থিতি শান্ত করতে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে বিভিন্ন দেশ। এর মধ্যেই লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলকে লক্ষ্য করে একযোগে প্রায় ১০০টি রকেট নিক্ষেপ করেছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। যদিও এতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইরানকে কেন্দ্র করে যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে দক্ষিণ কোরিয়া থেকে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কিছু অংশ সরিয়ে নেওয়া হচ্ছে মধ্যপ্রাচ্যে। আর এই সিদ্ধান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে পূর্ব এশিয়ায়। সিউলের আশঙ্কা, এই পদক্ষেপে কোরীয় উপদ্বীপে নিরাপত্তা ভারসাম্যে ফাঁক তৈরি হতে পারে, আর সেই সুযোগ নিতে পারে উত্তর কোরিয়া। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স বা থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কিছু অংশ মধ্যপ্রাচ্যে স্থানান্তর শুরু করেছে। ইরানের বিরুদ্ধে চলমান সামরিক উত্তেজনার কারণে এই পুনর্মোতায়েন করা হচ্ছে বলে মার্কিন গণমাধ্যমেও খবর প্রকাশিত হয়েছে। প্রায় এক দশক আগে দক্ষিণ কোরিয়ার সংজু অঞ্চলে স্থাপন করা হয়েছিল এই থার্ড ব্যবস্থা। তখন স্থানীয়দের তীব্র প্রতিবাদ সত্ত্বেও সিউল ও ওয়াশিংটন দাবি করেছিল, উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবিলায় এটি ছিল সবচেয়ে কার্যকর প্রতিরক্ষা ঢাল। কিন্তু এখন সেই প্রতিরক্ষা ব্যবস্থার অংশ সরিয়ে নেয়ার খবর সামনে আসতেই দক্ষিণ কোরিয়ায় প্রশ্ন উঠছে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রতিশ্রুতি নিয়ে। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতিকে দুর্বলতা হিসেবে ধরে নতুন উস্কানিমূলক পদক্ষেপ নিতে পারে উত্তর কোরিয়া।
তবে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং জনগণকে আশ্বস্ত করে বলেছেন, যুক্তরাষ্ট্র সামরিক সম্পদ সরিয়ে নিলেও উত্তর কোরিয়ার বিরুদ্ধে দেশের প্রতিরোধ সক্ষমতা অক্ষুণ্ণ থাকবে। তার ভাষায়, এই পুনর্মোতায়ন দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা কৌশলকে গুরুতরভাবে দুর্বল করবে না। এদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক মনোযোগ বাড়ার মধ্যেই আবারও উত্তপ্ত হয়ে উঠেছে কোরীয় উপদ্বীপ। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া ফ্রিডম শিল্ড শুরু হওয়ার পর কঠোর হুঁশিয়ারি দিয়েছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA জানিয়েছে, দেশটির নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং এক বিবৃতিতে বলেছেন, কোরীয় উপদ্বীপে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক শক্তি বৃদ্ধি তার নিজের দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। তিনি সতর্ক করে বলেন, এমন পদক্ষেপের পরিণতি হতে পারে অকল্পনীয় এবং মারাত্মক ভয়াবহ। এমন পরিস্থিতিতে দক্ষিণ কোরিয়া থেকে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার অংশ সরিয়ে নেয় কোরীয় উপদ্বীপে নতুন কৌশলগত হিসাব নিকাশের জন্ম দিচ্ছে। বিশ্লেষকদের মতে, এই পরিবর্তিত পরিস্থিতি উত্তর কোরিয়ার জন্য নতুন সুযোগ তৈরি করবে, যা আগামী দিনে এই অঞ্চলের নিরাপত্তা সমীকরণকে আরও জটিল করে তুলতে পারে। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। বিষয়ে আত্মবিশ্বাসের সঙ্গে গভীরভাবে ভাবতে হবে। সম্প্রতি ইরানকে ঘিরে উত্তেজনা বাড়ার পর সেই বক্তব্যের একটি ভিডিও আবারও প্রচার করেছে দেশটির সরকার ঘনিষ্ঠ একটি টেলিভিশন চ্যানেল। সর্বশেষ গত 7 মার্চ আরব দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের এক ভার্চুয়াল বৈঠকে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি বলেছেন, প্রতিবেশী দেশগুলোর ওপর ইরানের হামলা প্রমাণ করেছে যৌথ আরব পদক্ষেপের ধারণাকে সক্রিয় করা জরুরি। এর মধ্যে একটি যৌথ সামরিক বাহিনী গঠনের বিষয়ও থাকতে পারে, যা সদস্য দেশগুলোর নিরাপত্তা রক্ষা এবং আঞ্চলিক হুমকি মোকাবিলায় কাজ করবে। যদিও মিশরের কৌশল বিশ্লেষক সামির রাঘেব মনে করেন, বর্তমান পরিস্থিতিতে যৌথ বাহিনী নিয়ে আলোচনা কিছুটা অপ্রাসঙ্গিক। তার মতে, এখন জরুরি কাজ হলো ইরানি হামলার মুখে থাকা দেশগুলোকে সুরক্ষা দেওয়া এবং হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করা। বিশেষজ্ঞদের ধারণা, সব আরব দেশকে নিয়ে বড় বাহিনী গঠনের চেয়ে আঞ্চলিক সামরিক জোট বেশি বাস্তবসম্মত। বিশেষ করে গালফ কোঅপারেশন কাউন্সিলভুক্ত দেশগুলো আকাশ প্রতিরক্ষা, গোয়েন্দা তথ্য বিনিময় ও সামরিক সমন্বয়ের ক্ষেত্রে এক। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুদ্ধ বন্ধের বিষয়ে শর্ত সাপেক্ষে রাজি হওয়ার ইঙ্গিত দিয়েছে মাসুদ পেজিশকিয়ানের নেতৃত্বাধীন ইরান। দেশটির প্রেসিডেন্ট জানিয়েছেন, স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে আন্তর্জাতিক মহলকে কিছু নির্দিষ্ট শর্ত মানতে হবে। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে আলোচনার সময় ইরানের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। তার মতে, বর্তমান সংঘাতের জন্য দায়ী জায়নিস্ট শাসন গোষ্ঠী ও যুক্তরাষ্ট্র। ইরানের প্রেসিডেন্ট বলেন, তেহরান অঞ্চলটিতে শান্তি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ, তবে যুদ্ধ বন্ধের জন্য ভবিষ্যতে আগ্রাসন ঠেকাতে আন্তর্জাতিক নিশ্চয়তা অত্যন্ত জরুরি। এই যুদ্ধ বন্ধ করতে ইরানের দেওয়া শর্তগুলি হল: 1. আন্তর্জাতিক পরিমণ্ডলে ইরানের বৈধ অধিকার স্বীকৃতি দিতে হবে। 2. সাম্প্রতিক হামলায় ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে। আর 3 হল ভবিষ্যতে ইরানের উপর আর কোনো হামলা না হওয়ার বিষয়ে শক্তিশালী আন্তর্জাতিক গ্যারান্টি দিতে হবে। এদিকে পরিস্থিতি শান্ত করতে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে বিভিন্ন দেশ। এর মধ্যেই লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলকে লক্ষ্য করে একযোগে প্রায় 100টি রকেট নিক্ষেপ করেছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। যদিও এতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইরান ইসরায়েল চলমান সংঘাতে চলছে সামরিক শক্তিমত্তার প্রদর্শনী। প্রথাগত এবং আধুনিক সমরাস্ত্রে সংঘাতে লিপ্ত দেশগুলো নিজেদের ক্ষমতা জানান দিতে ব্যস্ত। এখন পর্যন্ত যুদ্ধে বেশ বড় সামরিক ব্যয়ের মুখে তেল আবিব থেকে ওয়াশিংটন ডিসি, এমনকি তেহরানও। বুধবার যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এক্সিওসের বরাতে আল জাজিরার একটি প্রতিবেদনে যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ মন্তব্য উঠে আসে। ট্রাম্প জানায়, ইরানে নতুন করে হামলা চালানোর মতো কার্যত আর কিছুই বাকি নেই, তাই ইরানের সঙ্গে যুদ্ধ খুব শিগগির শেষ হতে পারে। ট্রাম্পের দাবি, এই যুদ্ধ বেশ সফলভাবে চলছে এবং মার্কিন বাহিনী প্রত্যাশার চেয়েও বেশি ক্ষয়ক্ষতি করতে সক্ষম হয়েছে। ওয়াশিংটন ডিসি নির্ধারিত সময়ের চেয়ে অনেক এগিয়ে আছে, এমনকি মূল 6 সপ্তাহের পরিকল্পনার চেয়ে অনেক বেশি ক্ষয়ক্ষতি ঘটিয়েছে মার্কিনীরা।
তবে ট্রাম্পের দাবি কতটা সত্যি তা নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ এর আগে বহুবার ট্রাম্প নিজের বক্তব্য থেকে সরে এসেছেন। এদিকে ইরানের বিপ্লবী গার্ড IRGC জানায়, তেহরান কেবল শত্রুর পরিপূর্ণ আত্মসমর্পণের কথা ভাবছে, তখনই এই লড়াই শেষ হবে যখন দেশ থেকে যুদ্ধের ছায়া অপসারিত হবে। বুধবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বিপ্লবী গার্ড বাহিনীর বিবৃতির বরাতে বলা হয়, ইরান হামলার ৩৮তম ধাপ শুরু করেছে। কুয়েতের আদিরি হেলিকপ্টার ঘাঁটিতে দুটি শক্তিশালী ও যুগপৎ ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে, এতে অন্তত ১০০ জন আহত হয়েছেন। এছাড়া IRGC বাহরাইনের মিনা সালমান বন্দরে অবস্থিত আমেরিকান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। কুয়েতের দুইটি নৌঘাঁটি মোহাম্মদ আল আহমদ ও আলী আল সালেম এ অবস্থিত ক্যাম্প পেট্রিয়াট এবং মার্কিন সেনাদের আবাসন ও সরঞ্জাম রাখার গুদামগুলোতেও ভয়াবহ হামলা করা হয়েছে। ইরানকে কেন্দ্র করে যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে দক্ষিণ কোরিয়া থেকে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কিছু অংশ সরিয়ে নেওয়া হচ্ছে মধ্যপ্রাচ্যে। আর এই সিদ্ধান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে পূর্ব এশিয়ায়। সিউলের আশঙ্কা, এই পদক্ষেপে কোরীয় উপদ্বীপে নিরাপত্তা ভারসাম্যে ফাঁক তৈরি হতে পারে, আর সেই সুযোগ নিতে পারে উত্তর কোরিয়া। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স বা থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কিছু অংশ মধ্যপ্রাচ্যে স্থানান্তর শুরু করেছে। ইরানের বিরুদ্ধে চলমান সামরিক উত্তেজনার কারণে এই পুনর্মোতায়েন করা হচ্ছে বলে মার্কিন গণমাধ্যমেও খবর প্রকাশিত হয়েছে। প্রায় এক দশক আগে দক্ষিণ কোরিয়ার সোংজু অঞ্চলে স্থাপন করা হয়েছিল এই থার্ড ব্যবস্থা। তখন স্থানীয়দের তীব্র প্রতিবাদ সত্ত্বেও সিউল ও ওয়াশিংটন দাবি করেছিল, উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবিলায় এটি ছিল সবচেয়ে কার্যকর প্রতিরক্ষা ঢাল। কিন্তু এখন সেই প্রতিরক্ষা ব্যবস্থার অংশ সরিয়ে নেয়ার খবর সামনে আসতেই দক্ষিণ কোরিয়ায় প্রশ্ন উঠছে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রতিশ্রুতি নিয়ে। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতিকে দুর্বলতা হিসেবে ধরে নতুন উস্কানিমূলক পদক্ষেপ নিতে পারে উত্তর কোরিয়া। তবে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং জনগণকে আশ্বস্ত করে বলেছেন, যুক্তরাষ্ট্র সামরিক সম্পদ সরিয়ে নিলেও উত্তর কোরিয়ার বিরুদ্ধে দেশের প্রতিরোধ সক্ষমতা অক্ষুণ্ণ থাকবে। তার ভাষায়, এই পুনর্মোতায়েন দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা কৌশলকে গুরুতরভাবে দুর্বল করবে না। এদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক মনোযোগ বাড়ার মধ্যেই আবারও উত্তপ্ত হয়ে উঠেছে কোরীয় উপদ্বীপ। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া ফ্রিডম শিল্ড শুরু হওয়ার পর কঠোর হুঁশিয়ারি দিয়েছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA জানিয়েছে, দেশটির নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং এক বিবৃতিতে বলেছেন, কোরীয় উপদ্বীপে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক শক্তি বৃদ্ধি তার নিজের দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। তিনি সতর্ক করে বলেন, এমন পদক্ষেপের পরিণতি হতে পারে অকল্পনীয় এবং মারাত্মক ভয়াবহ। এমন পরিস্থিতিতে দক্ষিণ কোরিয়া থেকে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার অংশ সরিয়ে নেয় কোরীয় উপদ্বীপে নতুন কৌশলগত হিসাব নিকাশের জন্ম দিচ্ছে। বিশ্লেষকদের মতে, এই পরিবর্তিত পরিস্থিতি উত্তর কোরিয়ার জন্য নতুন সুযোগ তৈরি করবে, যা আগামী দিনে এই অঞ্চলের নিরাপত্তা সমীকরণকে আরও জটিল করে তুলতে পারে। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। মধ্যরাতে হঠাৎ বিস্ফোরণের শব্দ, তারপর আগুনের লেলিহানের শিখা। দুবাইয়ের শান্ত আবাসিক এলাকা ক্রিক হারবার মুহূর্তেই আতঙ্কে ভরে ওঠে। চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার ভোরে একটি ড্রোন সরাসরি আঘাত হানে এলাকার একটি বহুতল আবাসিক ভবনে। দুবাই মিডিয়া অফিস জানিয়েছে, স্থানীয় সময় রাত প্রায় 2:45 একটি ড্রোন ভবনের একটি তালায় আঘাত করলে সেখানে আগুন ধরে যায়। খবর পেয়ে দুবাই সিভিল ডিফেন্সের জরুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। নিরাপত্তার স্বার্থে ভবনের বাসিন্দাদের দ্রুত সরিয়ে নেওয়া হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্রিক হারবার দুবাইয়ের একটি বিলাসবহুল ওয়াটারফ্রন্ট এলাকা, যেখানে উচ্চমানের আবাসিক ভবন ও হোটেল রয়েছে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এর দূরত্ব প্রায় 8 কিলোমিটার। এর আগে বুধবার দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেও দুটি ড্রোন পড়ে। এ ঘটনায় 2 ঘানা নাগরিক ও 1 বাংলাদেশি সহ 3 জন সামান্য আহত হন এবং একজন ভারতীয় নাগরিক মাঝারি আহত হন। গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া আঞ্চলিক উত্তেজনার পর থেকেই আমিরাত জুড়ে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ঘটনার খবর পাওয়া যাচ্ছে। তেহরানের দাবি, আমিরাতে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে।
ইরানের একের পর এক হামলায় ইসরায়েল যুক্তরাষ্ট্রের পাশাপাশি বিপাকে পড়েছে প্রতিবেশী দেশগুলো। মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে তেহরানের হামলায় নাস্তানাবুদ, সৌদি আরব, বাহরাইন, কুয়েতের মতো দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই ফের আলোচনায় এসেছে একটি যৌথ আরব সামরিক বাহিনী গঠনের পুরনো ধারণা। এটি অনেকটা ইউরোপের দেশগুলোর সমন্বয়ে গঠিত ন্যাটো বাহিনীর মতোই কাজ করবে। বুধবার প্রকাশিত এক নিবন্ধে আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ন্যাশনাল জানিয়েছে 2015 সালে আরব নেতাদের এক সম্মেলনে এমন একটি বাহিনীর কথা প্রথম বলেছিলেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ সিসি। এ বিষয়ে সিসি বলেছিলেন, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলায় একটি যৌথ আরব বাহিনী গঠনের বিষয়ে আত্মবিশ্বাসের সঙ্গে গভীরভাবে ভাবতে হবে। সম্প্রতি ইরানকে ঘিরে উত্তেজনা বাড়ার পর সেই বক্তব্যের একটি ভিডিও আবারও প্রচার করেছে দেশটির সরকার ঘনিষ্ঠ একটি টেলিভিশন চ্যানেল। সর্বশেষ গত 7 মার্চ আরব দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের এক ভার্চুয়াল বৈঠকে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি বলেছেন, প্রতিবেশী দেশগুলোর ওপর ইরানের হামলা প্রমাণ করেছে যৌথ আরব পদক্ষেপের ধারণাকে সক্রিয় করা জরুরি। এর মধ্যে একটি যৌথ সামরিক বাহিনী গঠনের বিষয়ও থাকতে পারে, যা সদস্য দেশগুলোর নিরাপত্তা রক্ষা এবং আঞ্চলিক হুমকি মোকাবিলায় কাজ করবে। যদিও মিশরের কৌশল বিশ্লেষক সামির রাঘেব মনে করেন, বর্তমান পরিস্থিতিতে যৌথ বাহিনী নিয়ে আলোচনা কিছুটা অপ্রাসঙ্গিক। তার মতে এখন জরুরি কাজ হলো ইরানি হামলার মুখে থাকা দেশগুলোকে সুরক্ষা দেওয়া এবং হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করা। বিশেষজ্ঞদের ধারণা, সব আরব দেশকে নিয়ে বড় বাহিনী গঠনের চেয়ে আঞ্চলিক সামরিক জোট বেশি বাস্তবসম্মত। বিশেষ করে গালফ কোঅপারেশন কাউন্সিলভুক্ত দেশগুলো আকাশ প্রতিরক্ষা, গোয়েন্দা তথ্য বিনিময় ও সামরিক সমন্বয়ের ক্ষেত্রে একসঙ্গে কাজ করতে পারে। একই সঙ্গে মিশর, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে ঘিরেও একটি কার্যকর সামরিক জোট গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।